সুপ্রভাত। আমি এখন কেষ্টপুর মোড়ে দাঁড়িয়ে আছি, ভিআইপি রোডের মোড়ে। আমি বেরিয়ে পড়েছি আবার আপনাদের একটা সুন্দর মন্দির দর্শন করাবো বলে। হিন্দু ধর্মে সপ্তাহের এক এক দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত হয়। আজকে বুধবার, আজকে ভগবান গণপতির জন্য নিবেদিত হয়েছে, তাই আমি বেরিয়ে পড়েছি বুধবার দিনে, আজকে 3 তারিখ এপ্রিল মাসে, আপনাদের একটা সুন্দর গণপতি মন্দির দর্শন করাবো বলে। কলকাতার সব থেকে বড় ভগবান গণপতি মন্দির, যা শ্রী সিদ্ধিবিনায়ক দেবস্থানম নামে পরিচিত, সেই সিদ্ধিবিনায়ক দেবস্থানম আজকে আমি আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি। আমি এখন রাম মন্দির স্টপেজে দাঁড়িয়ে আছি। আপনারা এই রাম মন্দির স্টপেজে আসতে গেলে এখান থেকেই আপনাদের সিদ্ধিবিনায়ক মন্দির যেতে হবে। আপনারা যদি মেট্রো দিয়ে আসেন তাহলে মহাত্মা গান্ধী স্টেশনে নেবে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে গিরিশ পার্কের দিকে একটু হাঁটলেই বাম দিকে পড়বে এই মুক্তারামবাবু স্ট্রিট। এই গলিতে একটু হাঁটলেই এই মন্দির। সেইভাবে আপনি যদি হাওড়া দিয়ে আসেন তাহলে L238-এ উঠে রাম মন্দির স্টপেজে নামবেন। শিয়ালদা থেকে আসলে হাওড়াগামী যে কোনো বাসে উঠে মহাত্মা গান্ধী রোড ক্রসিংয়ে নেবে, একটু গিরিশ পার্কের দিকে হাঁটলেই এই রাম মন্দির স্টপেজ। চলুন এবার রাম মন্দির স্টপেজ থেকে কিভাবে আমি যাচ্ছি সেইভাবে এই মন্দিরে আপনারাও চলে আসতে পারবেন। এই যে গলিটা দেখছেন এটাই মুক্তারামবাবু স্ট্রিট। এখানে মার্বেল প্যালেস লেখা আছে, একটু এগোলেই বাম দিকে এই দেবস্থানম। দাদা, সিদ্ধিবিনায়ক মন্দিরটা কোন দিকে? সোজা? ওইখানে মেন রাস্তা নাগলাম, একটুখানি 1 মিনিট হেঁটেই আপনি পেয়ে যাবেন সিদ্ধিবিনায়ক দেবস্থানম। পুরাণ অনুসারে দেবী পার্বতীর শরীর থেকে যখন গণেশের জন্ম হয় তখন বুধদেব কৈলাস পর্বতে উপস্থিত ছিলেন। জন্মের সময় বুধের উপস্থিতির কারণে এই দিনটি গণপতির বিশেষ প্রিয়, তাই বুধবারে গণেশ পুজোর প্রথা প্রচলিত হয়। সেই হিসেবে বুধবার হলো গণপতির দিন। এদিন ভক্তি সহকারে গণপতির আরাধনা করলে তিনি মনের সব ইচ্ছা পূরণ করেন বলে প্রচলিত বিশ্বাস। আমি এখন শ্রী সিদ্ধিবিনায়ক দেবস্থান মন্দিরের সামনে একদম দাঁড়িয়ে আছি। আমি এবার মন্দিরে প্রবেশ করব এবং মন্দিরে প্রবেশ করে আমি আপনাদের বিস্তারিতভাবে মন্দির দর্শন করাবো। আর এই মন্দিরের গড়ার পেছনে একটা সুন্দর কাহিনী আছে, সত্য কাহিনী। সেই কাহিনীটা আমি আপনাদের আজকে শোনাবো। দেখবেন মন্দির দর্শন করতে করতে সেই কাহিনী শুনতে আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশের মুখেই জুতো রাখার সুন্দর ব্যবস্থা। প্রবেশদ্বারের বাম দিকে হাত ধোয়ার জায়গা আর তার সামনে পুজোর ডালির দোকান। এই দোকানে ভগবান গণেশের সব রকমের প্রিয় লাড্ডু, মোদক আর পুজোর ডালি 101 টাকা থেকে শুরু 1100 টাকা অবধি। আপনারা চাইলে এই দোকান থেকে পুজোর ডালি কিনতে পারেন। আমরা এবার সুন্দর একটি সরু প্যাসেজ দিয়ে প্রবেশ করে মূল গর্ভগৃহে প্রথমে সিদ্ধিবিনায়ক ভগবানকে দর্শন করব, তারপর পুরো দেবস্থানটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমরা প্রথমেই গর্ভগৃহের সামনে চলে এসেছি, ভগবান গণপতির বিগ্রহে একদম সম্মুখে।
যে কোনো পুজোর আগেই পুজো করতে হয় ভগবান গণেশকে। সব দেবতাদের মধ্যে প্রথম উপাসনা করা হয় গণপতিকে। তাকে বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মুম্বাইয়ের বিশ্ববিখ্যাত শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরের শ্রীবিগ্রহের প্রতিরূপ শ্রী সিদ্ধিবিনায়কের শ্রীবিগ্রহ এখানে রয়েছে। গণেশের উপরের ডান হাতে একটি পদ্ম, উপরের বাঁ হাতে অঙ্কুশ, নিচের ডান হাতে জপমালা এবং বাঁ হাতে লাড্ডু ভর্তি একটি পাত্র ধরে আছেন। দুদিকে দাঁড়িয়ে রয়েছেন তার দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি, যারা জ্ঞান, সম্পদ, ধৈর্য, সাফল্য এবং সিদ্ধি ইচ্ছার প্রতীকী। শ্রী সিদ্ধিবিনায়কের সিদ্ধি বিগ্রহ 2 ফুট চওড়া এবং 2.5 ফুট উচ্চতাযুক্ত। প্রাচীন এই ঠাকুরবাড়ির প্রধান অংশ গর্ভগৃহের আকারে দেয়া হয়েছে। এটির মাপ হল 25 ফুট বাই 10 ফুট। এটির মাঝখানের অংশ 3 ফুট উচ্চতা এবং 12 ফুট বাই 5 ফুট মাপের প্ল্যাটফর্মে শ্রী বিগ্রহ রয়েছে। আমরা এবার মূল গর্ভগৃহকে একবার প্রদক্ষিণ করি। দেখবেন মন একদম শান্তিতে ভরে যাবে। গর্ভগৃহের ঠিক পেছনের দেওয়ালে একটি স্বস্তিক চিহ্ন পাথর দিয়ে খোদাই করা আছে, যাতে সবাই প্রণাম করে তাদের ভক্তি নিবেদন করছেন। গর্ভগৃহ প্রদক্ষিণ করার পর সব দর্শনার্থীদের শালপাতার বাটিতে অপূর্ব স্বাদের পায়েস বিতরণ করছেন এক সেবায়েত। এই মন্দিরের একটি বৈশিষ্ট্য, মন্দির খোলার পর গণেশ ভগবানকে ভোগ নিবেদন করার পর থেকে সব দর্শনার্থীদের কোনো না কোনো প্রসাদ বিতরণ করা হয়। এখন পায়েস বিতরণ হচ্ছে। কোনো ভক্ত, সে যে শ্রেণীরই হোক, বিনা প্রসাদ খেয়ে মন্দির থেকে যেন না যায়। আমি এবার আপনাদের এই মন্দির গড়ার পেছনে যে কাহিনী আছে সেই কাহিনী সংক্ষেপে শোনাচ্ছি। 60-এর দশকের কথা। ঠিক এই সময় একটি সময় আলাপ হয় দুই বন্ধুর, রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা। 1 বছরের ফারাক, বয়স পিটোপিটি বললেই চলে আর কি। তথাকথিত অবাঙালি পরিবার হলেও বাঙালি সত্তা রয়েছে পরতে পরতে। মাহেশ্বরী বিদ্যালয়ের আলাদা ক্লাস হলো এক বন্ধুর মাধ্যমে দুজনের আলাপ। সেই থেকে শুরু হয় এই বন্ধুত্বের। স্কুলে পাস করার পর দুজনে আলাদা কলেজে পড়লেও দেখা সাক্ষাৎ নিয়মিত হতো। লাইব্রেরিতে নিয়মিত দেখা হচ্ছিল বাঁধা ধরা। সেখান থেকেই কসমেটিক প্রোডাক্ট তৈরির ভাবনা আসে। তারপর কলেজ শেষ করে ব্যবসায় নেমে পড়া। কিছু বছর পর দুই বন্ধু পাকাপাকিভাবে শুরু করলেন ব্যবসা। সম্বল ছিল কোল্ড ক্রিম, ভ্যানিশিং ক্রিম, ট্যালকম পাউডার। জন্ম নিল ইমামি। এরপর বাকিটা ইতিহাস। 300-রও বেশি প্রোডাক্ট নিয়ে আজ ইমামি ব্যবসার একটি বৃহৎ অট্টালিকা হয়ে দাঁড়িয়েছে। 2015 সালে দুই বন্ধু ঠিক করলেন যে এই শহর তাদের উত্থান পত্তনের সাক্ষী রয়েছে। সব সময় পাশে থেকেছে এই শহর কলকাতা। তাই কলকাতাকে কিছু জিনিস আমাদের ফিরিয়ে দিতে হবে। ব্যবসায়িক স্বার্থে অনেকেই বলেছিলেন যে কলকাতার অনেক পরিচিত সুউচ্চ শপিং মলের এখানেও একটি
শপিং মল করা হোক, কিন্তু দুই বন্ধু রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা নিজেদের সিদ্ধান্তে স্থির রইলেন। দুই বন্ধু সম্মিলিতভাবে ঠিক করলেন যে কলকাতাকে তারা সিদ্ধিবিনায়ক মন্দির উপহার দেবেন। তবে মল্লিক বাড়ির পুরনো আদল নষ্ট করা হবে না, বরং উত্তর কলকাতার পুরনো ঐতিহ্যকে সম্মান জানিয়ে এই সিদ্ধিবিনায়ক মন্দির তৈরি হবে। কলকাতা তথা বাংলা বা পূর্ব ভারতের মানুষকে আর মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির নয়, কলকাতায় বড়বাজারের কাছে মুক্তারামবাবু স্ট্রিটে তারা সিদ্ধিবিনায়কের দর্শন পাবেন। ইংরেজিতে একটি বহু প্রচলিত শব্দ হলো হেরিটেজ রেস্টোরেশন। মল্লিক বাড়ির পুরনো স্থাপত্যের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরের আদল, ইতিহাস ও ধর্মাচারের এই অপরূপ মেলবন্ধনের এত উৎকৃষ্ট উদাহরণ খুব বেশি দেখেনি আধুনিক কলকাতা। 200 বছরের পুরনো মল্লিক বাড়ির রূপ পেল এক নতুন ঠিকানা, আর 2020 সালের 28শে ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো কলকাতার সিদ্ধিবিনায়ক দেবস্থানম মন্দির। তবে এই মন্দির কিন্তু গড়পড়তা মন্দিরের মতো নয়। এখানে ঠাকুর দালান রয়েছে, যেখানে দর্শনার্থীরা শান্তিতে ঈশ্বর চিন্তায় ধ্যান করতে পারবেন। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের মতো মন্দির প্রাঙ্গণে পশ্চিম দিকে শ্রী সিদ্ধিবিনায়কমুখী একটি ছোট হনুমান মন্দির অবস্থিত। এই হনুমান মন্দিরে সর্বদা পুরোহিত পুজো অর্চনা নিষ্ঠা সহকারে করে যাচ্ছেন। বজরংবলীর মন্দিরকে একবার প্রদক্ষিণ করে নিই। মূল মন্দিরের গর্ভগৃহের সামনের সিঁড়ির দুই কোণায় ভগবান গণপতির বাহন, দুটি করে 4টি মূষকরাজের মূর্তি। সব দর্শনার্থীরা ভগবানকে দর্শন করে বেরোনোর সময় মূষকরাজের কানে কানে তাদের মনস্কামনা জানাচ্ছেন, যাতে মূষকরাজের মাধ্যমে ভগবান গণেশের কাছে তাদের বার্তা চলে যায়। এই মন্দির গঠনের সময় দুই বন্ধু রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা ঠিক করেছিলেন যে ধর্মাচরণের সঙ্গে এখানে আরও যদি কিছু করা যায়। তাই ডায়াবেটিক ক্লিনিক তৈরি হয়েছে, যেখানে স্বল্প মূল্যে দূর দূরান্তের মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন। চলুন এই দাদার কাছ থেকে এই ব্যাপারে কিছু জেনে নিই। স্যার, এখানে মেডিকেল ফ্যাসিলিটিস কি আছে? মেডিকেলে কোনো টেস্টিং? এটা একটা ডায়াবেটিস ক্লিনিক আমাদের। আচ্ছা, ডায়াবেটিস ক্লিনিক। আচ্ছা, এটা কটা? 7:30 থেকে 12:30? প্যাথোলজি হয় স্যার। আচ্ছা, ওটাও কি ফ্রি অফ কস্টে? না, খুবই কম। আচ্ছা, বাইরে যেমন একটা লিপিড প্রোফাইল করতে আপনার 700 টাকা লাগে, এখানে 165 টাকায় হয়ে যায়।
ওটা রিপোর্টটা তাহলে কবে নেক্সট ডে নেক্সট এখান থেকেই পাওয়া যাবে? এখান থেকে পাওয়া যায়, যারা এখানে ডাক্তার দেখায় তারা পোস্ট করে নিতে পারে। আচ্ছা, মানে এখানে ডাক্তার দেখানোরও ব্যবস্থা আছে? ওটা কোথায়, কোন দিকে? হাসপাতালের পাশে ডাক্তার চেম্বার আছে। আচ্ছা, ওখানে যাওয়া যাবে? না না, ওখানে না। 3টে থেকে 6টা। 3টে থেকে 6টা, মানে যে কেউ এসে দেখাতে পারে? ওটা চোখ দেখানো হয় এখানে 50 টাকার চোখ, 100 টাকায় ডায়াবেটিস। 50 টাকার চোখ আর 100 টাকা ডায়াবেটিস। আর এখন কি হচ্ছে, এখন খালি প্যাথোলজি, মানে ওটা ডাক্তাররা লিখে দিলে, আর নয়তো আপনি যদি টেস্ট করাতে চান, মানে কম পয়সা যেটা। কোনো ব্যাপার না, যেখানেই ডাক্তার দেখাতে, বাইরে থেকে ডাক্তার এখানে মনে হয়। বাইরে থেকে ডাক্তার দেখো, এখানে করতে হবে। আপনি ডানকুনি থেকে কিভাবে আসেন? ট্রেনে করে ট্রেনে? হাওড়া থেকে? হাওড়া থেকে বাসে করে রাম মন্দির। হাওড়া থেকে কোন বাসে আসেন? কেন আমার দর্শকদের সুবিধা হবে যারা হাওড়া থেকে আসবে। 238। 238, মানে L 238। হ্যাঁ। L 238 এসে রাম মন্দিরে নামেন, আর তারপর তো সামনে। ঠিক আছে। আমি মূল মন্দিরে আবার চলে এলাম প্রসাদ গ্রহণ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব বলে। वो मंदिर जितना टाइम खुला रहता है उतना टाइम खिचड़ी का, पूरी सब्जी, हलवा चना, मतलब कुछ ना कुछ देता रहेगा। पेड़ा हर वक्त मिलते रहता है। अच्छा। भक्त लोग जो चाहे वो मिलता है प्रसाद में। ना यहाँ भी कुछ भी नहीं बोला जाता है, हर के हिसाब से। मतलब ना नहीं है? ना नहीं है। अच्छा। पर एक बार 2 बार ही मांगे तो किया जाता है। सुबह कितना बजे चालू होता है? सुबह आपको आरती, महाआरती होता है 7 बजे। 7 बजे का बाद से ही 7 बजे के बाद भगवान जी का भोग लगता है। उसका बाद? उसके बाद चालू हो जाता है कंटिन्यू, जब तक मंदिर खुला रहेगा रात में 9 बजे रात तक, तब तक चालू। और दोपहर में कितना बजे तक कितना बंद रहता है? ये बुधवार को तो सारा दिन खुला रहता है। और बाद बाकी दिन 1 बजे 12:30 बजे? 12:30 बजे बंद हो जाता है। खेल खुलता है 4 बजे? 4:30 बजे खुलता है। ऐसे कोई फंक्शन है तो उस दिन भी सारा दिन बंद रहता है। ठीक है, धन्यवाद। আমি প্রসাদ দিলাম, এবার প্রসাদ বাইরে নিয়ে গিয়ে খাবো। ফল দিল, ফলের সঙ্গে খিচুড়ি ভোগ দিল। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে মোবাইল সাইলেন্স করে দিতে হবে, তাই জন্য আমি আপনাদের কোনো সুযোগ পেলাম না আপনাদের সঙ্গে মন্দিরের ভেতরে দর্শন করিয়ে কিছু কথা বলার। তাই জন্য আমি যত কথা বলছি আমি বাইরে এসে কিন্তু বলছি, মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করে মোবাইল নিয়ে বা ক্যামেরা নিয়ে কথা বলা নিষেধ। আমি বলবো আপনারা সবাই কলকাতা শহরের মধ্যে একদম সেন্টারে এই মন্দির রয়েছে, সুতরাং আপনারা অতি অবশ্যই বোম্বে, দিল্লি, ম্যাড্রাস না ছুটে গিয়ে আপনারা চলে আসুন কলকাতার এই সুন্দর মন্দিরটা দর্শন করার জন্য। দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার এই ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত আমার ভিডিওটাকে শেয়ার করবেন তত বাড়ির গুরুজনেরা বাড়িতে বসে আমার ভিডিওটা দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা আমি বলে দিই। আমার নাম অলোক, আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আমি দেখাই। আশা করি আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলো ভালো লাগে, আর যদি সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কেননা আমি যখনই কোনো মঠ, মন্দির, আশ্রম যাচ্ছি তারা প্রথমেই আমাকে জিজ্ঞেস করছে আপনার সাবস্ক্রাইবার সংখ্যা কত। তার মানে যত সাবস্ক্রাইবার সংখ্যা বেশি হবে তত আমার মঠ, মন্দির, আশ্রমে ঢোকার এবং ভিডিও তোলার অনুমতি পেতে সাহায্য হবে। সুতরাং আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়ানোর জন্য, কিন্তু আমি কখনোই বলবো না আমার ভিডিও না দেখে সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিও দেখুন, যদি সত্যি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমিও যেন ভালো থাকি, যাতে আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম ঘুরতে পারি এবং তার ভিডিও তুলে আপনাদের আমি দেখাতে পারি। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি।